নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ব্লাড সুগার বা ডায়াবেটিস এটা আজকের দিনে আমাদের একটা বড় চিন্তার কারণ। আমরা দেখছি ইদানিংকালে যে ডায়াবেটিস বা ব্লাড সুগারের কোনো নির্দিষ্ট বয়স থাকছে না। অল্প বয়সেও কিন্তু ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং সংখ্যাটা দিন দিন যেন বেড়েই চলেছে। তাহলে কিভাবে আমরা এই রক্তে ব্লাড সুগারের নিয়ন্ত্রণ করব বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করব, সেটা আজকের দিনে আমাদের মূল আলোচ্য বিষয়। আর তার জন্যই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ এন্ডোক্রিনোলজি সিনিয়র কনসালটেন্ট ডক্টর শুভঙ্কর চৌধুরীকে। স্যার নমস্কার। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। নমস্কার স্যার, শুরুতেই যে বিষয় নিয়ে আজকে আমরা আপনার সঙ্গে মূলত কথা বলতে চাইব সেটা হচ্ছে যে এই ডায়াবেটিস কি, ডায়াবেটিস কেন হয়, কি কারণে হয়, লক্ষণ কি কি লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে আমাদের ডায়াবেটিস হচ্ছে বা হতে পারে, তার পাশাপাশি চিকিৎসা ইনসুলিন এবং ফুড হ্যাবিটস, অনেক কিছু বিষয় আজকে আমরা আপনার থেকে শুনবো। আমরা একে একে শুরু করছি। স্যার, শুরুতে ডায়াবেটিস কি? ডায়াবেটিস একটা মেটাবলিক ডিসঅর্ডার যাতে কিছু হরমোনের ডিসফাংশনের জন্য রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা বাড়ে। কিন্তু পাশাপাশি এটা বুঝতে হবে যে ডায়াবেটিস মানে শুধুই সুগার বেশি তা নয়। ডায়াবেটিসের সঙ্গে বিশেষ করে যেটা কমন টাইপ অফ ডায়াবেটিস আমরা দেখি, 100 জনের মধ্যে অন্তত 90 জনের যে ডায়াবেটিসটা দেখি সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস আমরা বলি। সেখানে শুধু যে সুগার বেশি সমস্যা তা নয়, তাদের স্থূলতা, মেদবহুল হন তারা সাধারণত, তাদের ব্লাড প্রেশার কোয়াইট অফন বেশি থাকে, তাদের লিপিড প্রোফাইলের সমস্যা থাকে, তাদের রক্ত ক্লট করে যাওয়ার প্রবণতা বেশি থাকে। সুতরাং এই সব মিলিয়ে কিন্তু ডায়াবেটিস, শুধু সুগার নয়, সুগার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো এখন এর কারণটা, বেসিক কারণটা মানে ইটস এ কম্বিনেশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড জেনেটিক্স, দুটোই আছে। তার মধ্যে জিনটাকে, আমাদের বাবা মায়ের জিন আমরা পাল্টে দিতে পারি না এখনও পর্যন্ত, সেজন্য আমরা বেশি জোর দিই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যেগুলো, সেগুলো কিভাবে আমরা চেঞ্জ করে ডায়াবেটিসের প্রিভ্যালেন্সটা কম করতে পারি, বা যদি ডায়াবেটিস হয়ও কী করে ফার্দার ডায়াবেটিসের প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করতে পারি। তো মেন হরমোন এখানে যেটা ইনভলভ সেটা হচ্ছে ইনসুলিন। সেই ইনসুলিন হরমোন ইন্টারেস্টিংলি আমাদের শরীরে রক্তে সুগারের মাত্রাটাকে মেনটেন করার জন্য একটিমাত্র হরমোন আছে যে কিনা সুগারটাকে কম রাখে। পাশাপাশি অন্তত 4টি হরমোন আছে যেগুলো কিন্তু সুগারটাকে বাড়ানোর চেষ্টা করে। তার মানে কিন্তু একটা বুঝতে হবে যে নেচার কিন্তু চায় সুগারটা একদম কমে যাক, সেটাও কিন্তু চায় না। কারণ আমাদের এই সুগার বা গ্লুকোজ এটা হচ্ছে আমাদের সেল, শরীরে বিলিয়নস অফ সেলস আছে, সেই সেলের মোস্ট ইম্পর্টেন্ট জ্বালানি বা ফিউয়েল। সুতরাং এইটা আমাদের দরকার, একটা সার্টেন লেভেলের মধ্যে রাখতে হবে, খুব কমে গেলেও খারাপ, আর বেশি হলে ডায়াবেটিস। তো এই কিছু কিছু ক্ষেত্রে এই ইনসুলিন হরমোনটা তৈরি হয় না, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা কম আমরা দেখি। আর টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন তৈরি হয়। আমরা যদি বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের সূত্রপাত যখন হচ্ছে তখন যদি আমরা ইনসুলিন মেপে দেখি রক্তে, অনেক ক্ষেত্রে দেখব ইনসুলিনের মাত্রা কিন্তু স্বাভাবিকের বেশির দিকে আছে, কিন্তু তা সত্ত্বেও ডায়াবেটিস, তা সত্ত্বেও সুগার বেশি। কেন? তার কারণ হচ্ছে এই ইনসুলিনটা ঠিক কাজ করতে পারছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তার নানা রকম কারণ আছে, মেকানিজম, তার মধ্যে আমরা আজকে যাব না। তো সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য টাইপ 2 ডায়াবেটিস মোস্টলি হয়। তো এইটা ছোটোভাবে ডায়াবেটিস কি, কেন হয়, আর আন্ডারলাইং যে কজ বললাম জেনেটিক বাদ দিয়ে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ইমিডিয়েট কারণ হচ্ছে স্থূলতা, বডি ফ্যাট বেশি থাকা।
এবং এই ফ্যাটটাও আবার মজার হচ্ছে যে জাস্ট টোটাল বডি ফ্যাটটাই পুরোটা ডিটারমিন করে না, ফ্যাটটা কোথায় আছে সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আমাদের মধ্যে রাস্তাঘাটে আপনি যদি ঘুরে বেড়ান দেখবেন যে অনেক মানুষ আছে অ্যাপারেন্টলি মোটা নয়, কিন্তু যদি আমরা তাকিয়ে দেখি ভুঁড়িটা এরকম বেরিয়ে আছে। অর্থাৎ এই ফ্যাট ডিপোজিশন পেটের মধ্যে হওয়াটা পার্টিকুলারলি হার্মফুল, এবং সেটা আমাদের দেশেই সামহাও সাউথ এশিয়ার বিভিন্ন জায়গাতে, অন্যান্য দেশগুলোতেও আছে। এই এক্সেস বডি ফ্যাট একটা কম্পোনেন্ট টাইপ 2 ডায়াবেটিস, বিশেষ করে ইন্ট্রা অ্যাবডোমিনাল ফ্যাট, আর তার সঙ্গে ল্যাক অফ এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজের অভাব। এই দুটো হচ্ছে মেন আমাদের কাছে কারেক্টেবল ফ্যাক্টরস। তার পাশাপাশি এখন আমরা ইনক্রিজিংলি বুঝছি যে আমরা তো বলি ডায়াবেটিকদের এক্সারসাইজ করো, ছোটো অমুক করো তমুক করো, কিন্তু তার পাশাপাশি ঘুম, আমাদের স্লিপ, অ্যাডিকুয়েট স্লিপ, সেটাও কিন্তু হেলথের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ডায়াবেটিসের মতো অন্যান্য মেটাবলিক ডিজিজের জন্য এটা কিন্তু ভালো। অর্থাৎ কি না, এক্সারসাইজ করো নিশ্চয়ই যখন জেগে আছো, কিন্তু রাতের বেলা বা যে সময় ঘুমানোর সময়, সে সময় অ্যাটলিস্ট অ্যাডাল্টদের মধ্যেও 6 ঘন্টা তো বটেই, 7 ঘন্টা অন্তত ঘুম, সাউন্ড স্লিপ হলে সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, ডায়াবেটিসের জন্য ভালো। আপনি এত বছর ধরে যেহেতু ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করছেন, আপনি দুটো কজ খুব ইম্পর্ট্যান্ট বলেছেন ডায়াবেটিসের জন্য। একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সিচুয়েশন। যেহেতু ডায়াবেটিক ক্রমাগতভাবে রোগীদের সংখ্যা বাড়ছে, তাহলে কি খুব দ্রুততার সাথে আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম দাবি করা যায়? হ্যাঁ, এনভায়রনমেন্ট একদম চেঞ্জ হচ্ছে, তবে ডায়াবেটিসে আজকে আমরা বেশি দেখছি তার আরও দুটো কারণ, সেগুলোকে আমরা রিভার্স করতে চাই না। একটা হচ্ছে যে এই টাইপ 2 ডায়াবেটিসটা ইজ অলসো এ ডিজিজ অফ এজিং, বয়স বাড়লে ডায়াবেটিস বাড়ে। তো আমাদের ওভারঅল হেলথ ইমপ্রুভ করেছে, সেজন্য আমরা আরও বেশি দিন বাঁচছি, তাই ডায়াবেটিস প্রকাশিত হওয়ার সুযোগ পাচ্ছে বেশি একটা। দ্বিতীয়টা হচ্ছে অ্যাওয়ারনেস বেড়েছে। এই ধরনের যে আপনি আজকে অনুষ্ঠান করছেন, এইগুলো গত 20 বছর আগে এত ছিল না। সো অ্যাওয়ারনেস বাড়ার জন্য লোকের ডিটেকশনও বেশি হচ্ছে, সচেতন হয়, লোকের টেস্ট করতে যাচ্ছেন, ধরা পড়ছে বেশি ইত্যাদি। সো এই দুটো কারণও আছে কেন আমরা তো বেশি দেখছি, কিন্তু তার পাশাপাশি ডেফিনেটলি আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, এবং এর পাশাপাশি যেটা বললাম ডায়েট আর এক্সারসাইজ, এই দুটো বাদ দিয়েও স্ট্রেস এটাও কিন্তু বাড়ছে। মানে আজকের দিনে চিন্তা করুন, একটা ছোট্ট বাচ্চা আছে, জন্মালেই তার ওপর চাপ যে ভালো স্কুলে ঢুকতে হবে, তার জন্য তার ট্রেনিং করতে হয়, কোচিং শুরু হয় স্কুলে ঢোকার জন্য। আগে হতো অন্তত স্কুল থেকে বেরোনোর জন্য তার কোচিং, পরীক্ষা দেবে তার জন্য। তো সুতরাং সেই বাচ্চাটির ওপর সেই ছোট্টবেলা থেকে তার ওপর কিন্তু স্ট্রেস পড়ছে। সে যে আমরাও ছোটোবেলায় বিকেলবেলা হলেই আমরা খেলতে যেতাম, আজকের বাচ্চারা সেই সুযোগ কতটা পাচ্ছে, বা খেলতে গেলেও আজকের খেলা তো এই ডেস্কে বসে কম্পিউটার গেমস খেলা, যেটা কায়িক কোনো পরিশ্রম তার মধ্যে নেই। তো এগুলো সবই ইনফ্লুয়েন্স করছে আমাদের এই ডায়াবেটিস প্রেভ্যালেন্সকে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে ধীরে ধীরে আমাদের শরীরে ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে। হয়তো কোনো একটা সিচুয়েশন হলো, আমরা টেস্ট করালাম, তখন দেখলাম ঝট করে প্রচুর ব্লাড সুগারটা বেড়ে গেল। তাহলে কি আমাদের শরীর আগে থেকে কোনো সংকেত দেয়, যেটা হয়তো আমরা অনেকটা গুরুত্ব দিচ্ছি না, যে এই লক্ষণগুলো দেখা দিলে আমি বুঝবো যে আমাকে এবার টেস্ট করে নিতে হবে? ঠিক, প্রথমেই আমি বলে নিই যে এই টাইপ 2 ডায়াবেটিস যেহেতু এটা ধীরে ধীরে ডেভেলপ করে, টাইপ 1 ডায়াবেটিসে আরও তাড়াতাড়ি সুগারের মাত্রাগুলো চট করে বেড়ে যায়, কিন্তু টাইপ 2টা ওভার উইকস, মান্থস, ইভেন ওভার ইয়ার্স ধীরে ধীরে বাড়ে। সেই জন্য আমাদের শরীরের অনেকটা অ্যাকোমোডেট করার একটা ক্ষমতা আছে, সেই জন্য অনেক ক্ষেত্রেই সুগার বেশ অনেকটা বেশি আছে, কিন্তু সেই মানুষের খুব একটা সিমটম নেই, এটাও হতে পারে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য এই যে ডায়াবেটিস থাকলে সিমটম থাকবেই তা নয়। এইটা নিয়ে প্রায়ই রোগীদের সঙ্গে বচসা হয়, বিশেষ করে ল্যাবরেটরি বচসা হয়। তিনি সুগার চেক করতে গিয়ে দেখলেন তার 250 সুগার, ব্যাস, আমার কোনো দিন সুগার ছিল না, আপনি রিপোর্টটা নিশ্চয়ই ভুল দিয়েছেন।
তো ভুল তো হতে পারে ল্যাবরেটরির, কিন্তু কোনো সিমটম ছাড়াও কিন্তু সুগার বেশ অনেক হাই হতে পারে। অর্থাৎ শুধু সিমটমের ওপর নির্ভর করলে আমরা কিন্তু সব ডায়াবেটিস ডায়াগনোজ করতে পারবো না। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সিমটমও থাকে, কি সিমটম হলে নিশ্চিতভাবে টেস্ট করবেন সেটা জেনে রাখা দরকার। এগুলো বেসিক্যালি নির্ভর করছে সুগারটা হাই হওয়ার জন্য। সুগার হাই হলে যেটা হয়, একটা লেভেলের বেশি হলে সুগারটা ইউরিনে, কিডনি আর সেটা ধরে রাখতে পারে না শরীরের মধ্যে, সেটা তখন ইউরিনে বেরিয়ে আসে। ইউরিনে বেরিয়ে এলে গ্লুকোজ সে একা আসে না, তার সঙ্গে জলও টেনে নিয়ে আসে, তার সঙ্গে কিছু সল্ট, ইলেকট্রোলাইট সেগুলো টেনে নিয়ে আসে। অর্থাৎ কিনা ইউরিনের ভলিউম বেড়ে যায়। সেটা একেবারে মানে আমাদের মুনি ঋষিদের সময় থেকে যে ডায়াবেটিসের নাম ছিল, যে বহুমূত্র অসুখ, যে সহজভাবে বলি ইউরিন বেশি হচ্ছে। এবার ইউরিন বেশি হলে শরীর থেকে জল বেরিয়ে গেলে সেখানেও আবার আমাদের ব্রেনে মেকানিজম আছে, সেটা ডিটেক্ট করে যে জল বেশি বেরিয়ে যাচ্ছে, তাহলে কিছু কম্পেনসেট করো। কম্পেনসেট করতে গেলে কি হবে, জল বেশি খেতে হবে। সুতরাং তার সঙ্গে পিপাসা বেশি, জল পিপাসা। তো এই দুটো হচ্ছে ক্লাসিক সিমটম, যে জল পিপাসা বেশি, প্রস্রাব বেশি হওয়া। তার সঙ্গে সঙ্গে এই যে গ্লুকোজটা বেশি ব্লাডের মধ্যে আছে, গ্লুকোজ বললাম আমাদের ইম্পর্টেন্ট জ্বালানি, এত বেশি জ্বালানি থাকা সত্ত্বেও কোষগুলো কিন্তু সেটাকে ব্যবহার করতে পারছে না, যেহেতু ইনসুলিন ঠিক কাজ করতে পারছে না বা ইনসুলিন নেই বলে। সেই জন্য বিশেষ করে ব্রেন থেকে তখন ইনফরমেশন যায় যে যথেষ্ট যেন খাবার নেই, তুমি আরও বেশি খাবার গ্রহণ করো। সেই জন্য খিদে পায় বেশি। সুতরাং এটাও হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল সিমটম, যে খিদে বেশি পাওয়া, প্রস্রাব বেশি হওয়া এবং জল পিপাসা বেশি। এর সঙ্গে সঙ্গে শরীর থেকে এইসব নানা রকম ইলেকট্রোলাইটস ইত্যাদি বেরিয়ে যাওয়ার জন্য, এবং ইনসুলিন একটা আমাদের শরীরের অ্যানাবলিক হরমোন, সেটার অভাব বা কাজ করতে না পারার জন্য বিভিন্ন শরীরের ইম্পর্টেন্ট অর্গানস, পেশি, এগুলো সব ব্রেকডাউন হওয়ার জন্য দুর্বলতা একটা কমন সিমটম। এছাড়া ইনফেকশন হওয়ার চান্সেস বেশি, এখানে ওখানে ফোড়া হচ্ছে বা একটা কেটে গেলে সেটা শুকোচ্ছে না, এইগুলো হচ্ছে কমন সিমটম। তাছাড়া আমাদের চোখে দেখা একটা ঝাপসা ভাব, বা কারো চশমা আছে, চশমার পাওয়ার বারবার চেঞ্জ করতে হচ্ছে, এগুলো কমন সিমটম। স্যার, আমরা তাহলে সিমটমস জানলাম। এবার হচ্ছে যে ডায়াবেটিস বা ব্লাড সুগারের টেস্ট, এই টেস্ট নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। কোন সময় টেস্ট করা উচিত, কতবার টেস্ট করা উচিত, খাবার কত ঘন্টা পরে টেস্ট করা উচিত, এইটা যদি আপনি আরেকটু স্পষ্ট করে বুঝিয়ে বলেন। এই টেস্টগুলো হচ্ছে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ডায়াগনোসিসের জন্য টেস্ট, আর একটা হচ্ছে একজনের ডায়াগনোসিস হয়ে গেল, এবার তার মনিটর করতে হবে যে তার কন্ট্রোলটা কেমন আছে। দুটো একটু আলাদা, দুটোই আমরা সুগার টেস্টের মাধ্যমে করতে পারি। একটা খালি পেটে করা হয়, আর একটা কিছু একটা খাওয়ার পরে করা হয়। প্রথম ডায়াগনোসিসের জন্য, স্ট্যান্ডার্ডাইজ করার জন্য ইন্টারন্যাশনালি বলা হয় যে খালি পেটে মানে অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা না খেয়ে টেস্টটা করা। তার মানে জল খেতে পারবো না তা নয়। আর খাওয়ার পর সেটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে পরীক্ষাটা করা। এছাড়াও আরেকটা টেস্ট আছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন। সেই টেস্টটা সুবিধা হচ্ছে সেটা খাওয়া না খাওয়ার উপর নির্ভর করে না, যে কোনো সময় করতে পারে, এবং সেই রেজাল্টটা আমাদের গত 2-3 মাসে অ্যাভারেজ সুগার কন্ট্রোল কেমন ছিল তার একটা আইডিয়া দেয়। তো এইটা দিয়েও ডায়াগনোসিস হয়। এরপর মনিটরিং যখন করা হবে তখন খালি পেটে দেখা হবে, এবং এবারে আর গ্লুকোজ খেয়ে দেখা হবে না। এবারে দেখা হবে যে স্বাভাবিক যা খাচ্ছি আপনি খাচ্ছেন, তারপরে কতটা বাড়ছে সেটা জানা দরকার, কারণ গ্লুকোজ তো আমরা রোজ খাই না। সুতরাং সেইটা দিয়ে দেখা, আর ওই গ্লাইকেটেড হিমোগ্লোবিন সেটাও কিছুদিন পর পর করে দেখা। স্যার, এবার আমি চিকিৎসার প্রসঙ্গে আসবো। প্রাথমিকভাবে যখন আপনারা কোনো পেশেন্টের দেখেন যে তার সুগার লেভেলটা হাই, আপনারা একদম প্রাথমিকভাবে তাকে কিভাবে চিকিৎসা শুরু করেন? চিকিৎসার শুরুটা হচ্ছে
একেবারে কিছুটা আলোচনা করা রোগীর সঙ্গে, এবং ভালো হয় যদি বাড়ির আরও কেউ থাকেন, কেয়ার গিভার্স, বাড়ির ফ্যামিলি মেম্বার্স, তাদের সঙ্গে যে অসুখটা কি, কেন আমরা চিকিৎসা করতে চাই, এবং বললাম যে অনেক ক্ষেত্রে ইমিডিয়েট কোনো সিমটমে থাকে না, তাও কেন এতগুলো টেস্ট করতে বলবো, এতবার আসতে বলবো, পরীক্ষা করা, ওষুধ ইত্যাদি, সেইটা ভালো করে না বোঝালে যাকে বলা হলো তিনি আর 2 দিন 4 দিনের পর আর ফলো করবেন না, এবং এসেনশিয়ালি মোস্ট অফ দ্য টাইম এটা লাইফ লং থাকবে, নিজের একটা সাথী, পার্টনার, কিন্তু সেটার সঙ্গে যাতে আমরা হারমোনিয়াস একটা রিলেশনশিপ রাখতে পারি, তাকে যাতে আপার হ্যান্ড না দিতে পারি, সেটা বুঝতে হবে। তো সুতরাং ফার্স্ট আমার মনে হয় ডিসকাস করা উচিত ওভারঅল অসুখটা সম্বন্ধে একটুখানি কীভাবে করা হচ্ছে, এবং ইম্পর্টেন্টলি কিছু টার্গেট সেট করা, যে আমরা বডি ওয়েটটা এরকম রাখার জন্য রেকমেন্ড করব, তার জন্য চেষ্টা করতে হবে। ব্লাড প্রেশার এত রাখতে হবে, কোলেস্ট্রল এত রাখতে হবে, অ্যাপার্ট ফ্রম সুগার কত রাখতে হবে, খালি পেটে কত, খাবার পর কত, ওই যে গ্লাইকেটেড হিমোগ্লোবিন সেটা কত। এইগুলোর পরে আমরা যদি সুগারের মাত্রাটা ভীষণ বেশি না থাকে, বা যদি খুব সিমটমস প্রকট না হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমি তো ইনিশিয়ালি অ্যাটলিস্ট ওই ডায়েট আর এক্সারসাইজ মডিফাই করতেই বলি, করে তারপর আবার টেস্ট করে দেখতে চাই। তাকে আবার তিনি যদি আবার 1 বছর পরে আসেন তাহলে খুব মুশকিল, কিন্তু তাকে বলা হবে যে হয়তো 10 দিন পরে সুগারগুলো করে জানান। যদি দেখা যায় ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমরা তার উপরেই বেশ কিছুদিন চালাতে পারি, কন্ট্রোল না হলে তখন ওষুধ দিতে হবে, বা ইনিশিয়ালি যদি খুব সুগারগুলো বেশি থাকে তখন প্রথম থেকেই ওষুধও দেওয়া হবে, এবং লাইফস্টাইল যে চেঞ্জেস সেই অ্যাডভাইসগুলো করা হবে। এবার স্যার আমি আসছি যে মেডিসিনের কথায়, আপনারা কখন মেডিসিন সাজেস্ট করেন, আর ইনসুলিনই বা কখন সাজেস্ট করেন? মেডিসিন যেটা বললাম, যে সুগারের মাত্রাটা বেশ অনেকটা বেশি থাকলে, এবং যদি সামনে দেখি আমার যে পেশেন্ট আছেন তিনি খুব মোটা নন, ওবিজ নন, খুব ওবিজ হলে হচ্ছে আমার একটা সামনে আমি দেখতে পাচ্ছি একটা কারেক্টেবল ফ্যাক্টর আছে, তাকে আরেকটু ওয়েট কমাতে বলতে পারি। এখন সব ক্ষেত্রেই যে সাকসেসফুল হওয়া যায় তা নয়, যে বললেই চট করে ওজন কমে যাবে তা নয়, কিন্তু আমার হাতে অন্তত আছে, দেখতে পাচ্ছি যে না ওজন কমানোর জায়গা আছে। কিন্তু অনেক ডায়াবেটিস আছে যাদের ওজন বেশি নয়, তাকে তো আর কিছু খাওয়া আরও কমিয়ে দাও তাকে বলা সম্ভব না, বরং অনেক ক্ষেত্রে ওজন আরও বাড়াতে হবে তার শরীরটাকে ঠিক রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা আরও আগে ওষুধ শুরু করি। এরপরে ওষুধ মুখে খাওয়ার ওষুধ আছে, ইনসুলিন ইনজেকশন ফর্মে আছে। তো ওইখানেও যদি সুগারের মাত্রা ভীষণ বেশি থাকে, অর্থাৎ আমরা রাফলি যদি বলি যে খালি পেটের সুগার 250-র ওপরে আছে, খাওয়ার 2 ঘন্টা পর সুগার 350-400 আছে, বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন যেটা বললাম, যেটা নর্মাল রাফলি 5.6 অবধি, বা আমরা 6.5 অবধি অ্যাকসেপ্টেবল, 6.5% বলে এটাকে, 6.5 অবধি অ্যাকসেপ্টেবল HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন, সেটা যদি 9-এর ওপরে 9.5 থাকে, তাহলে মোটামুটিভাবে আমরা ইনসুলিন দিয়ে শুরু করার পরে ইনসুলিন যেহেতু এটা ইনজেকশনের মাধ্যমে, বিশেষ করে সেই কারণে সব পেশেন্টেরই প্রশ্ন থাকে তাহলে কি সারা জীবনে ইনসুলিন নিতে হবে। এদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অন্তত ইনিশিয়ালি ইনসুলিনের মাধ্যমে সুগারটা কন্ট্রোল করে এনে আবার ট্যাবলেটে ফেরত যাওয়া যেতে পারে। কিছু ক্ষেত্রে হয়তো লং টার্ম কন্টিনিউ করতে হয়, কিন্তু সুতরাং খুব বেশি সুগার থাকলে আমাদের ইনসুলিন দিয়ে শুরু করাটাই ঠিক। যদি একদম যিনি সামনে আছেন রোগী, তিনি যদি বলেন না একেবারেই ইনসুলিন আমি নেব না ডাক্তারবাবু, তখন ট্যাবলেট দিয়ে হয়তো শুরু করি, কিন্তু সেক্ষেত্রেও আমরা ফলো আপ করে যদি দেখি যে না যথেষ্ট উন্নতি হলো না, তখন আরেকটু তিনিও বুঝতে পারেন যে না ট্যাবলেটে তো আমার কাজ হচ্ছে না, তাহলে ইনসুলিনই নিতে হবে। তো তাহলে একজন পেশেন্টের ইনসুলিনই হোক বা মেডিসিনই হোক, তার সুগার যদি নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে আপনারা কি ওষুধ বা ইনসুলিন পুরোটাই বন্ধ করে দিতে পারেন, না একবার শুরু হলে সেটা বন্ধ করা যায় না? ঠিক, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অনেকের মনেই নিশ্চয়ই এই প্রশ্ন আছে।
দ্য আনসার ইজ যে মোস্ট অফ দ্য টাইম ওষুধ চালিয়ে যেতে হয়, কারণ বন্ধ করলে সুগার আবার বেড়ে যাবে, কারণ আন্ডারলাইং যে সমস্যাটা সেটা থেকে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যেটা বললাম যে ওয়েট বেশি আছে, যে একদম এক্সারসাইজ করতেন না, তাকে সেইগুলো কারেক্ট করলে তার হয়তো ওষুধ বন্ধ করা যেতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম ওষুধ চালিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে খুব হাই সুগার থাকলে সেই হাই সুগারটা ইটসেলফ অন্য যে কোনো ওষুধের কার্যকারিতাটাকে কমিয়ে দেয়। সেই সুগারটা কোনো কারণে কমিয়ে আনতে পারলে অন্য ওষুধের কার্যকারিতাটা ইমপ্রুভ করলে আগের থেকে ডোজ কমিয়ে এনে চালানো যেতে পারে, কিন্তু ইউজুয়ালি ওষুধ চালিয়ে যেতে হবে। স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে ডায়াবেটিক রোগী যারা, তাদের ওষুধ যারা নেন তাদের খাবারেরও একটা নির্দিষ্ট টাইম আছে, কারণ অনেকে বলে থাকেন যে আমি ওষুধ খেয়েছি, এবার আমাকে এই টাইমের মধ্যে না খাবার খেলে আমার ক্ষতি হয়ে যাবে। এই বিষয়টা একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটাও ওই প্রথমেই আমি বলছিলাম যে নেচার কিন্তু চায় সুগারটাকে একদম না কমতে দিতে, একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে রাখতে, কারণ গ্লুকোজ ইজ এসেনশিয়াল টু আওয়ার বডি। এই যে আমরা ওষুধগুলো ব্যবহার করছি সুগারের, সে মুখে খাওয়া হোক বা ইনসুলিন হোক, সেগুলো সুগারটাকে কমায়। এর মধ্যে কিছু ওষুধ আছে যেগুলো সুগারটাকে অত্যধিক বেশি ড্রপ করতে দিতে পারে বা করায়, তাতে হাইপোগ্লাইসেমিয়া হয়, সুগার অত্যধিক কমে যায়, যাতে কিনা ব্রেনে এবং শরীরের অন্যান্য ইম্পর্ট্যান্ট অর্গানে গ্লুকোজ সাপ্লাই কমে যায়। তার জন্য তাদের ক্ষতি হবে, তার নিজের অস্বস্তি তো হবেই ইমিডিয়েটলি, বাট ইভেনচুয়ালি ব্রেনে গ্লুকোজ সাপ্লাই কমে গেলে ইভেনচুয়ালি সে কথাবার্তা, তার চিন্তাধারা সেগুলো ঠিকমতো করতে পারবেন না প্রথমে, তারপরে তার হয়তো একদম অজ্ঞান হয়ে যাবেন, খিঁচুনি হতে পারে, মারাও যেতে পারেন। সুগার কমের থেকে it can kill a person within a few minutes, within 15 minutes. High sugar ক্ষতিকর, কিন্তু it will kill, if it kills, it will kill over years. So হাই সুগার রাখতে মোটেই ভালো বলছি না, কিন্তু লো সুগারটা আমাদের অ্যাভয়েড করতে হয়। তো এবং সেই জন্য কিছু ওষুধ আজকালকার দিনে আরও মডার্ন যে ওষুধ অনেক সব বেরোচ্ছে, অনেক ওষুধ আছে যেগুলোতে এই হাইপোগ্লাইসেমিয়া করে না, অর্থাৎ সুগারটা কমায় কিন্তু নর্মালের নিচে কমিয়ে দেয় না। তো সেই ওষুধগুলোর ওপর আজকাল আমরা ইনিশিয়ালি ডিপেন্ড করি, সেগুলোতে কাজ না হলে তখন অন্য ওষুধে যাই যেগুলোতে কিনা হাইপোগ্লাইসেমিয়ারও রিস্ক থাকে। তাহলে ইনসুলিন ব্যবহারের ক্ষেত্রেও এই খাওয়া দাওয়ার সঙ্গে একটা সম্পর্ক থেকে যায়। একদম, হ্যাঁ, সময় মতো না খেলে একটা তো হতে পারে যে ডোজের মিসম্যাচ, দুরকম কারণে হতে পারে, যে ওষুধের ডোজটা বেশি হয়ে গেছে বা ওষুধের ডোজ হয়তো ঠিক আছে কিন্তু ঠিক সময় খেলেন না, তাহলেও সেই সুগারটা কমে যাবে। এবং এই জিনিসটা প্র্যাকটিক্যালি আজকের দিনে ব্যস্ত জীবনে আমাদের কাছে তো অনেক পেশেন্ট এসে বলেন যে ডাক্তারবাবু আমি ব্যাংকে, তিনি কাজ করেন, ব্যাংকে আমাকে কাউন্টার সামলাতে হচ্ছে, তো স্যার লাঞ্চের সময় যেটা একটা কি কটার, সে সময় তিনি কাউন্টার ছেড়ে চলেও আসতে পারছেন না, সামনে এত বড় লম্বা লাইন আছে। তো সুতরাং এগুলো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজ আছে। আমরা তাই বলি যে অন্তত কিছু দুটো বিস্কিট বা কিছু অন্তত সঙ্গে রাখবেন, যেটা কিছুটা অন্তত সামাল দিতে পারেন, তারপর আপনার নিজের যা লাঞ্চটা খাবেন সেটা খাবেন। সুতরাং সময় মতো খাওয়াটা খুব দরকার। স্যার আপনি যেটা বললেন যে প্রাথমিকভাবে যখন কেউ আসেন তখন তার সার্বিক পরিস্থিতিটাকে বিবেচনা করে আপনার আগে ডিসাইড করেন তার ফুড হ্যাবিটস বা তার এক্সারসাইজ বা তার বডি ওয়েট কমানো, তাহলে সেক্ষেত্রে এক্সারসাইজের একটা অনেক বড় রোল আছে। কিন্তু প্রচুর পেশেন্ট আছেন যাদের বয়সটা একটু বেশি, তারা হয়তো সঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না, হাঁটুর ব্যথা, তারা এক্সারসাইজ করে সুগার কমাবেন কি করে? ঠিক, মানে যতটা সম্ভব আমরা এক্সারসাইজ তো করতে বলবো। যারা হাঁটুর ব্যথা স্পেসিফিক একটা ইনস্টেন্স অনেকেরই আছে, অ্যাবসলিউটলি কারেক্ট, বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং ওবেসিটির সঙ্গেও হাঁটুর সমস্যা বাড়ে, তাদের আমরা নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ যতটা সম্ভব বলি। ফর এক্সাম্পল হাত ঘুরিয়ে ঘুরিয়ে এক্সারসাইজ হতে পারে, সেটা হাঁটার থেকে লেস এফেক্টিভ ফর্ম অফ এক্সারসাইজ, অর্থাৎ হাঁটাটা যদি আধ ঘন্টায় করলে হয়, এইটাকে হয়তো 45 মিনিট করতে হবে।
সাঁতার একটা ভালো ফর্ম অফ এক্সারসাইজ যেগুলো হাঁটুকে সেরকম ড্যামেজ করে না, কিন্তু তার সুযোগ আমাদের কম, অনেকেই সাঁতার কাটতে পারেন না হয়তো। তো এরকম যতটা সম্ভব মানে ইন্ডিভিজুয়াল যার যা প্রয়োজন সেই মতো মোস্ট অফ দ্য টাইম সেটা সম্ভব করা। অনেক ক্ষেত্রে ইভেন কারোর কাঁধে ব্যথা সেটাও থাকতে পারে, সেটাও ডায়াবেটিসের সঙ্গে ফ্রোজেন শোল্ডার হতে পারে, এবং তার যদি হাঁটুতেও ব্যথা হয় তাহলে তিনি কি করবেন, মানে তাহলে ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে একটু কম রাখতে হবে যতদিন না এই জিনিসগুলো উন্নতি হয়। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মতামতের জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।